তোর সাহস কি করে হয় আমাকে বিয়ে করার? কিন্তু রিদিকে ভুল প্রমাণ করে দিয়ে শুভ্র একদম শান্ত ভঙ্গিতে রিদির পাশে খাটে বসল। তারপর খুব ধীর গলায় বলল। ভয় পাচ্ছিস আমাকে? শুভ্রর এমন কোমল কণ্ঠ শুনে হৃদির কলিজা ছ্যাঁত করে উঠল। সে একটু সরে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল। না না, ভয় পাবো কেন আপনাকে? আপনি কি ভূত নাকি যে ভয় পাবো আমি আপনাকে? শুভ্র এবার হৃদির চোখের দিকে তাকিয়ে এক বিচিত্র হাসি হাসল। তারপর নিচু স্বরে বলল। ও, ভয় না পেলে তো আরো ভালো। তাহলে আমি আরো খুশি মনে বাসর করতে পারবো। শুভ্রের মুখে এমন কথা শুনে হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে তোতলামি করে বলল। মানে কি বলছেন আপনি? বাসর করবেন মানে? শুভ্র এবার হৃদির গা ঘেঁষে বসল। ও শরীরের তপ্ত নিঃশ্বাস হৃদির ঘাড়ে লাগছে। শুভ্র হৃদির কানের কাছে ফিস ফিস করে বলল। বাসর মানে বুঝিস না? এই যে আমার রুমে লাল শাড়ি পরে বসে আছিস, এই রাতটাই তো বাসর রাত। আজ তোকে অনেক আদর দেব। হৃদি এবার ভয়ে খাট থেকে পেছোতে পেছোতে একেবারে কোণে চলে গেল। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে সে কাঁপা কাঁপা গলায় বলল। শুভ্র ভাই, এসব না করলে কি হয় না? শুভ্র এবার হৃদির দিকে আরো এগোতে এগোতে বলল। তা কিভাবে হয় জান? এই রাতটা নিয়ে আমার কত স্বপ্ন। বউকে আদরে আদরে ভরিয়ে দেব। এখন তুই যখন আমার বউ, তখন তোকেই আজ সারা রাত মন ভরে আদর করব। কথাটা বলেই শুভ্র ঝড়ের বেগে হৃদির কাঁধ দুটো খপ করে ধরে ফেলল। হৃদি এবার প্রায় কেঁদেই দিল। শুভ্র ভাই, প্লিজ ছেড়ে দিন, আমার খুব ভয় করছে। কিন্তু শুভ্র আজ যেন কোনো কথাই শুনবে না। সে হৃদির কথাকে পাত্তা না দিয়ে এক ঝটকায় ওকে কাঁধ ধরে শুয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল হৃদির উপর। হৃদি আতঙ্কে আর ভয়ে গগনবিদারী এক চিৎকার দিল। আহ! এক ঝটকায় ধড়ফড়িয়ে উঠে বসল হৃদি। বুকটা কমার্শিয়ালের হাঁপারের মতো ওঠানামা করছে। কপাল বেয়ে ঘাম ঝরছে দরদর করে। সে বড় বড় শ্বাস নিতে নিতে চারিদিকে তাকালো। জানালার পর্দা ছিঁড়ে সকালের এক চিলতে রোদ এসে পড়েছে ওর বিছানায়। বাইরে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। রীতি হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে বসে রইল। চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখল সে তার নিজের রুমেই আছে। অর্থাৎ এতক্ষণ যা হলো, সেই বিয়ে, সেই ভয়ঙ্কর বাসর রাত, সবই ছিল একটা দুঃস্বপ্ন। কোনো বাস্তব ভিত্তি নেই এর। ভাবতে হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলল। হাত দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে নিজের মনে বিড়বিড় করে বলল। উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন! এই শুভ্র ভাই তো স্বপ্নেও আমার শান্তিতে থাকতে দিবে না। ঠিক তখনই হৃদির ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। হৃদি ধরপড় করে ফোনটা হাতে নিয়ে দেখল শুভ্রা কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে শুভ্রার ঝাঁঝালো গলা ভেসে এলো। কি রে, এখনো আসিস না কেন? কলেজে কি আজ আসবি না নাকি? শুভ্রার কথা শুনে হৃদি ফোনের স্ক্রিনের সময়ের দিকে তাকালো। 9:48 বেজে গেছে। হৃদির চোখ তো চড়ক কাজ। কখন যে বেলা এত গড়িয়ে গেল সে টেরই পায়নি। কাল রাতের ওই বিটকেল স্বপ্নের চক্করে পড়ে সব ওলটপালট হয়ে গেছে। সে তাড়াহুড়ো করে শুভ্রাকে বলল। আমি 10 মিনিটের মধ্যে আসছি, তুই দাঁড়া। বলেই ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে একদৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। কোনো মতে নাকে মুখে পানি দিয়ে দ্রুত রেডি হয়ে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে। পেছন থেকে রাবেয়া এহেসান অনেকক্ষণ ডাকলেন নাস্তা করার জন্য, কিন্তু হৃদি যেন তখন হাওয়ার বেগে ছুটছে। কিছুই কানে গেল না তার। হৃদি যখন হন্তদন্ত হয়ে কলেজে পৌঁছালো, তখন সে পুরো ঘেমে নিয়ে একাকার। সোজা নিজের ক্লাসের দরজার সামনে এসে সে পাথরের মতো থমকে গেল। ক্লাসের ভিতর শুভ্র। শুভ্র সামনের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর মুখে লেকচার দিচ্ছে। শুভ্রকে সামনাসামনি দেখা মাত্রই হৃদির সেই রাতের স্বপ্নের কথা হুবহু মনে পড়ে গেল। সেই লাল শাড়ি, শুভ্র সেই বাসর রাতের কথা, আর সেই ঝাঁপিয়ে পড়া। হৃদি নিজের কপালে নিজেই একটা থাপ্পড় মারল। ইস, শুভ্র ভাইয়ের সেই স্বপ্নে কি না কি বানিয়ে ফেলেছিল। হৃদি কয়েক সেকেন্ড নিজেকে সামলে নিল। বুক ভরে একটা লম্বা শ্বাস নিয়ে সব আজে বাজে চিন্তা ঝেড়ে ফেলে একদম স্বাভাবিক হওয়ার অভিনয় করল। তারপর দরজার দিকে একদম এগিয়ে বিনতিভাবে বলল। মে কামিং স্যার? শুভ্র লেকচার থামিয়ে ধীরে স্থিরভাবে দরজার দিকে তাকালো। শুভ্র সে তীক্ষ্ণ চাউনি হৃদির শরীরের ভিতর দিয়ে যেন তীরের মতো বিঁধে গেল।
শুভ্র বাম হাতের কবজিটা উল্টে ঘড়ির দিকে এক পলক তাকালো। তার চোয়াল শক্ত হয়ে এলো। ক্লাসের পিনপতন নীরবতার মাঝে তার গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। কয়টা বাজে? হৃদি কোনো উত্তর দিতে পারল না, স্রেফ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে জানে সে দেরি করে এসেছে। শুভ্র হৃদি নীরবতা দেখে এবার আরো কঠোর গলায় ধমক দিয়ে বলল, মিস তাসনিন হৃদিকা, আমি কি আপনাকে কোনো প্রশ্ন করেছি? কানে যায়নি আপনার? হৃদি এবার মিনমিন করে অপরাধীর মতো বলল। সরি স্যার, আজ একটু লেট হয়ে গেছে। শুভ্র হাতের মার্কারটা ডেস্কের সজোরে রেখে সোজা হয়ে দাঁড়ালো। একজন প্রফেশনাল লেকচারদের মতো তীক্ষ্ণ আর কর্তৃত্বপূর্ণ গলায় বলল, লেকচার শুরু হওয়ার 20 মিনিট পরে ক্লাসে আসাটা আপনার কাছে স্রেফ একটু দেরি। ডিসিপ্লিন সম্পর্কে আপনার ধারণা কি এতটাই নড়বড়ে? দরজার ওখানে কান ধরে দাঁড়িয়ে থাকুন। হৃদি অপমানে আর বিস্ময়ে হা হয়ে গেল। ক্লাসের সবার সামনে আবার এমন এমন শাস্তি যে আমতা আমতা করে প্রতিবাদ জানাতে চাইল। স্যার, বললাম তো দেরি হয়ে গেছে, মানে পরিস্থিতিটা। শুভ্র হাত তুলে তাকে থামিয়ে দিল। তার চোখে মুখে কোনো দয়া বা প্রশ্রয় নেই। অত্যন্ত রুক্ষ স্বরে সে আদেশ দিল, আই এম নট ইন্টারেস্টেড ইন ইউর চাইল্ডিশ এক্সকিউজেস। আপনার ব্যক্তিগত গাফিলতি আমার ক্লাসে চলবে না। দিস ইজ এ রেপুটেড মডেল কলেজ, নট এ কিন্ডার গার্ডেন। আই সেড হোল্ড ইউর ইয়ার্স অ্যান্ড স্ট্যান্ড দেয়ার রাইট নাও। হৃদি বুঝল আজ শুভ্র কোনো ছাড় দেবে না। স্বপ্নের সেই রোম্যান্টিক মানুষটা আর বাস্তবের এই জল্লাদ টিচারের মধ্যে আসমান জমির তফাৎ। হৃদি আর কথায় না বাড়িয়ে সবার সামনে মাথা নিচু করে কান ধরল। লজ্জা আর রাগে তার গাল দুটো লাল হয়ে উঠল। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই শুভ্র ডায়েরিটা বগলে চেপে গটগট করে বেরিয়ে গেল। একবারও পিছন ফিরে তাকালো না। হৃদি যেন খাঁচা থেকে ছাড়া পাওয়া পাখির মতো ধপ করে শুভ্রার পাশে গিয়ে বসে পড়ল। তার মুখটা রাগে লাল হয়ে আছে। ফিস ফিস করে সে শুভ্রকে যাচ্ছে তাই গালি দিতে শুরু করলো। অমানুষ একটা, কি ভেবেছে সে নিজেকে? হ্যাঁ, সামান্য 5-10 মিনিটের জন্য ক্লাসের সামনে সবার আগে কান ধরিয়ে রাখলো আমায়। খবিশ কোথাকার! ভালোবাসি বলে যা ইচ্ছে তাই শাস্তি দেবে আমায়। দেখিস, আমিও একদিন শাস্তি দিব, সেদিন কানবি তুই শালা আমার জন্য। এদিকে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে শুভ্র ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। হৃদির ওই অসহায় মুখ আর রাগী চাহনিটা মনে পড়তেই তার কঠোরতা যেন এক নিমিষেই কপুরের মতো উড়ে গেল। শুভ্র মৃদু হেসে বিড়বিড় করল। ফাঁকলি একটা। কিছুক্ষণ পর ক্লাসে প্রিন্সিপাল স্যার ঢুকলেন। পিন পতন নীরবতার মাঝে তিনি ঘোষণা করলেন যে প্রতি বছরের মতো এবারেও কলেজের বার্ষিক সংস্কৃত ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সপ্তাহব্যাপী এই উৎসবে নাচ, গান, নাটক আর আবৃত্তি থেকে শুরু করে নানান ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রিন্সিপাল স্যার বললেন, এই উৎসব আমাদের কলেজের ঐতিহ্য। আমি চাই প্রত্যেকেই কোনো না কোনো ইভেন্টে অংশগ্রহণ করো। কার কি প্রতিভা আছে সেটা দেখানোর এটাই সুযোগ। মনিটর, সবার নাম একটা লিস্টে লিখে আজ বিকালের মধ্যে আমাদের টেবিলে দিয়ে দাও। প্রিন্সিপাল স্যার চলে যেতেই ক্লাসে শোরগোল শুরু হয়ে গেল। শুভ্রা রীতির কনুইতে একটা ধাক্কা দিয়ে ফিস ফিস করে বলল, কি রে দিদি, তুই তো খুব সুন্দর গান করিস। এবার কিন্তু নাম লেখাতে হবে। কে জানে, হয়তো বিচারকের আসনে শুভ্র ভাইও থাকতে পারে। শুভ্রার নাম শুনেই রীতি আবার ক্ষেপে গেল। ও যদি বিচারক হয় তবে আমি স্টেজে উঠে গান গাইবো না, বরং ওর উপর দিয়ে স্টিম রোলার চালিয়ে দেব। শুভ্রা রীতির রাগী চেহারার দিকে তাকিয়ে মুচকি হেসে টিপ্নি কেটে বলল, ইস, আমার ভাইয়ের ওপর তোর এত রাগ কেন রে শুনি? ভাইয়া তো শুধু তোকে ডিসিপ্লিন শেখাতে চেয়েছিল। হৃদি এবার যেন ফেটে পড়ল। হাত না নেড়ে চোখ মুখ কুঁচকে সে রীতিমতো শুভ্রর নামে নালিশ করতে শুরু করলো। দেখিস না, খালি উঠতে বসতে ধমক। তার উপর সামান্য একটু ভুলের জন্য ক্লাসের সামনে সবার সামনে ওভাবে শাস্তি দিতেও 1 সেকেন্ড বুক কাঁপলো না ওর। আরে বাবা, ওকে ভুল করে টিচার না বানিয়ে যদি আদালতের জজ বানানো হতো তবে তো রক্ষেই ছিল না। অপরাধীরা আর জন্মেও মনে হয় এই পৃথিবীর চাক্ষুষ করতে পারতো না। জেলের ঘানি টানতে টানতে হাড় গোড় সব পপেট হয়ে যেত। আর ওর সামনে কেউ যদি ভুলেও টু শব্দ করতো তবে তো নির্ঘাত ফাঁসির আগে 4 বার কান ধরিয়ে উঠবোস করাতো। হৃদির এই কথা বলা স্টাইল দেখে শুভ্রা হেসেই অস্থির। হৃদি তখনও থামছে না। গড়গড় গড়গড় করতে করতে বলল,
তোর ভাই তো মানুষ না, ও হলো জ্যান্ত একখানা ডিসিপ্লিন মেশিন। চার্জ ফুরিয়ে গেলে মনে হয় ধমক দিয়ে চার্জ বাড়িয়ে নেয়। জাস্ট ভাব, জজ সাহেবের চেয়ারে বসে ও গম্ভীর মুখে বলছে, অর্ডার অর্ডার। আসামি কেন 10 মিনিট দেরিতে কাঠগড়ায় দাঁড়িয়েছে, অর্ডার অর্ডার। কাঠগড়াতেই তাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হোক। উফ, কি জঘন্য চিন্তা ভাবনা। কেটে গেল কিছুদিন। এই কয়েকদিনে যেন হৃদির জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল। শুভ্র এক মুহূর্তের জন্য হৃদিকে ছাড় দেয়নি। হৃদি সামান্য একটু কলম ফেললে বা খাতার পাতা উল্টাতে দেরি করলে শুভ্র যেন ওত পেতে থাকতো ওকে শাস্তি দেওয়ার জন্য। শুভ্রের তো এটা নেশা হয়ে দাঁড়িয়েছে, হৃদিকে রাগলে ওর চোখে সেই আগুনের ফুলকি দেখতে ওর দারুণ লাগে। ওদিকে হৃদিও মনে মনে শুভ্রের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে গালি দিতে দিতে। রাগ এতই চরমে উঠে যে হৃদি ভুলেই যায় সে নিজেও কোনো না কোনো ভাবে শুভ্রর ওই একই গোষ্ঠীর অংশ। আজ কলেজে সে বহু প্রতীক্ষিত বসন্ত উৎসব। হৃদিদের বাড়িতে সকাল থেকে সাজ সাজ রব। শুভ্রা, রিয়া, ভাবনা আর মিথি সবাই হাজির। সবার পরনে বাসন্তী আর যার যার পছন্দের রঙের শাড়ি। ওরা সবাই মিলে হৃদিকে চেপে ধরেছে শাড়ি পরার জন্য, কিন্তু হৃদি অনড়। ওর শাড়ির কথা মনে হলে শুভ্রর সেই কাক জেব্রার অপমানের কথা মনে পড়ে যায় আর গা রিরি করে ওঠে। কিন্তু রিয়ারাও দম্বার পাত্র নয়। রিয়া মুখটা বাংলা 5-এর মতো করে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করলো। দেখ হৃদি, তুই যদি আজ শাড়ি না পরিস তবে আমরাও এখনই সব খুলে ফেলবো। আমরা কত শখ করে এই সাজটা দিয়েছি তোর জন্য। যদি আমাদের সব মাটি হয় তবে আমরা খুব কষ্ট পাবো রে। ভাবনা পাশ থেকে ফোড়ন কাটলো। একদম, নিজের বান্ধবীদের এইটুকু আবদার রাখতে পারবি না? এত সব ইমোশনাল ড্রামার সামনে হৃদি আর টিকতে পারল না। হার মেনে সে আলমারি থেকে শুভ্রর দেওয়া সেই নীল রঙের জর্জের শাড়িটা বের করলো। ভাবনা খুব যত্ন করে হৃদিকে শাড়িটা পরিয়ে দিল। কুচিগুলো এত নিখুঁতভাবে বসালো যে হৃদির চিপচাপে গরনে শাড়িটা যেন লেপ্টে রইল। রিয়া হৃদির ঘন কালো চুলগুলো ব্রাশ করে পিঠের উপর ছেড়ে দিল। সেই চুল অবলীলায় ওর হাঁটুর নিচে নেমে এলো। শুভ্রা এবার হৃদির মেকআপের দায়িত্ব নিল। একদম হালকা টাচ আপ, গালে স্লাইট ব্লাশন আর চোখে ঘন করে কাজল লেপে দিল। সবশেষে হৃদি যখন আয়নার সামনে দাঁড়ালো, নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই থমকে গেল। নীল শাড়ির সাথে রূপলি কাজ করা স্লিভলেস ব্লাউজ, কানে বড় ঝুমকা আর কপালে একটা ছোট্ট টিপ। খোলা চুলের মাঝখানে নীল শাড়ি পরা মেয়েকে কোনো মায়াবী নয়, বরং আকাশ থেকে নেমে আসা কোনো পরী মনে হচ্ছিল। শুভ্রা হৃদি চিবুক ছুঁয়ে বলল, আজ আমাদের এই নীলপরীকে দেখে কার যে হার্টবিট বন্ধ হবে তা শুধু আল্লাহই জানে। হৃদি আয়নায় নিজেকে দেখছিল আর ভাবছিল সেই খবির শুভ্র ভাই কি আজকেও তাকে কাক বলবে। সব শেষে চার মূর্তি ওই রূপসী বাহিনী বাড়ি থেকে বেরিয়ে কলেজের গেটে পা রাখলো। নীল শাড়িতে হৃদি যখন ধীর পায়ে কলেজের মেন গেটে ঢুকলো, মনে হলো পুরো ক্যাম্পাসের বাতাসের গতি যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। গেট দিয়ে থাকা সিনিয়র জুনিয়র সব ছেলের চোখ তখন হৃদির ওপর আঠার মতো আটকে গেছে। কেউ হাঁ করে তাকিয়েছে, কেউ বা নিজেদের মধ্যে কুনুই দিয়ে গুতা মারছে। সারা কলেজ আজ রঙিন সাজে সেজেছে, চারপাশে উজ্জ্বল আলো, ছাত্রছাত্রীদের আড্ডা আর হাসাহাসিতে মুখরিত চারিপাশ। ঠিক তখনই পার্কিং এরিয়া দিয়ে কলেজের ভিতর ঢুকলো শুভ্র। আর সে কোনো লেকচারার নয়, যেন কোনো হাই প্রোফাইল সিনেমার হিরো সেট থেকে সরাসরি উঠে এসেছে। শুভ্রর পরনে আজ কুচকুচে কালো রঙের একটা প্রিমিয়াম কটন পাঞ্জাবি, আর হাতগুলো কুনুই পর্যন্ত ফোল্ড করা, সাদা ফিটিং জিন্স আর পায়ে ব্রাউন লেদার শু। বাঁ হাতে সেই পরিচিত ঘড়ি নেই, আজ জায়গা করে নিয়েছে একটা দামি স্মার্ট ওয়াচ। চুলগুলো জেল দিয়ে নিপুণভাবে স্পাইক করে সেট করা, আর চোখে দামি ব্ল্যাক সানগ্লাস। শুভ্র যখন সানগ্লাসটা খুলে পকেটে রাখলো, তখন তার ধারালো চাহনি আর সুটাম দেহের বলিষ্ঠতা দেখে অনেক মেয়ের হার্টবিট যেন মিস হয়ে গেল। কলেজের অর্ধেকের বেশি মেয়ে তো অনেক আগে থেকে ওর উপর ক্রাশ খেয়ে বসে আছে, আর আজ এই সাজ দেখে মনে হচ্ছে তারা নতুন করে প্রেমে পড়ার সিরিয়াল দিয়েছে।
কিন্তু শুভ্র সেই বিধ্বংসী রাগ আর গম্ভীর ব্যক্তিত্বের কথা ভেবে কেউ একটু টু শব্দ করার সাহস পাচ্ছে না। ও যেন এক মূর্তমান রহস্য, যার আভিজাত্যে সবাই মুগ্ধ, কিন্তু ব্যক্তিত্বে সবাই ততস্থ। শুভ্র পকেটে থেকে ফোনটা বের করে ঈশানকে কল করলো। ফোনটা কানে চেপে গম্ভীর মুখে কথা বলতে বলতে সে টিচারদের জন্য নির্ধারিত ভিআইপি প্যান্ডেলের দিকে এগিয়ে যেতে লাগলো। শুভ্র যখন লম্বা কদমে হেঁটে যাচ্ছিল, অনেক মেয়ে তখন হাঁ করে ওর দিকে তাকিয়েছিল। কেউ হয়তো ফিসফিস করে বলছিল, উফ, শুভ্র স্যার, আচ্ছা কি ড্যাশিং লাগছে। আবার কেউ স্রেফ ওর ব্যক্তিত্বের মোহিত হয়ে পলকহীন তাকিয়ে রইল। কিন্তু শুভ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ঈশানকে দ্রুত কলেজে চলে আসতে বলে ফোনটা পকেটে ঢুকিয়ে সোজা নিজের আসনে গিয়ে বসে পড়ল। এদিকে হৃদিরা বসার স্টেজের পিছনে গেছে। চার বান্ধবী মিলে আড্ডায় মশগুল হলেও হৃদির মনটা কেমন জানি কু গাইছে। অনুষ্ঠান শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। এর মধ্যেই ঈশান কলেজে এসে পৌঁছালো। ঈশানও আজ কালো পাঞ্জাবিতে বেশ জমকালো সাজে এসেছে। ওকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ঈশান এসে সরাসরি শুভ্র পাশের চেয়ারে বসল। দুই বন্ধুর আভিজাত্য যেন পুরো স্টেজ কাঁপিয়ে দিচ্ছে। ধীরে ধীরে অনুষ্ঠানের পর্দা উঠল। নাচ, আবৃত্তি আর ছোট্ট নাটকের পর্বগুলো একে একে শেষ হলো। দর্শকরা করতালিতে মেতে আছে। যখন গানের পর্ব শুরু হলো, তখন হঠাৎ মাইকে স্পষ্ট স্বরে ঘোষণা করা হলো, এবারে আমাদের মঞ্চ মাতাতে আসছেন তাসনিন হৃদিকা। নামটা শুনে হৃদির বুকটা ধক করে উঠল। হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। সেদিন শুভ্রা আর রিয়া জোর করে ওর নামটা দিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু এখন এই হাজারো মানুষের সামনে স্টেজে উঠতে গিয়ে ওর কলিজা শুকিয়ে যাচ্ছে। ও গান শিখেছে ঠিকই, ওর গলাও চমৎকার, কিন্তু এই মুহূর্তে ওর মনে হচ্ছে ও এক লাইনও গাইতে পারবে না। হৃদি একদম আড়ষ্ট হয়ে বসে আছে দেখে শুভ্রা আবার তাগাদা দিয়ে বলল, কি রে, কি হলো, যা না। হৃদি আমতা আমতা করে কাঁপা কাঁপা গলায় বলল, আ- আমার খুব ভয় করছে রে, এত মানুষের সামনে যদি ভুল করে ফেলি। রিয়া ওর হাতটা শক্ত করে চেপে ধরে সাহস জুগিয়ে বলল, আরে কিছু হবে না, তুই জাস্ট স্টেজে গিয়ে মাইক্রোফোনটা হাতে নিবি আর সব ভুলে চোখ বন্ধ করে গেয়ে উঠবি, তুই পারবি, যা। বন্ধুদের ঠেলায় আর ইমোশনাল সাপোর্টে হৃদি কোনো মতে নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে মঞ্চে উঠে এলো। তখন শুভ্রর ধ্যান ফোনের স্ক্রিনে। সে নিচু হয়ে এক মনে ফোন টিপছিল। হৃদি কাঁপতে কাঁপতে স্ট্যান্ড থেকে মাইক্রোফোনটা হাতে নিল। কয়েক সেকেন্ড গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো সে। তারপর চারপাশে সব কোলাহল ঝাঁপিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে সুরের মুছনায় গেয়ে উঠল, তুমি আমার এমনই একজন, যারে একজনের ভালোবেসে ভরবে না এই মন। এত মধুর আর মায়াবী চিকন কণ্ঠটা কানে যেতেই শুভ্র ঝড়ের গতিতে মঞ্চের দিকে তাকালো। আর তাকাতেই তার পৃথিবীটা যেন এক মুহূর্তেই স্থির হয়ে গেল। স্টেজে দাঁড়িয়ে নীল শাড়ি পরা এক অপরূপা বালিকা, যার চোখ দুটো বন্ধ। বাতাসে অবাধ্য চুলগুলো অবলীলায় উড়ছে। তার ঠোঁট দুটো গানের ছন্দে কাঁপছে। শুভ্রের বুকের ভিতরটা যেন ওলটপালট হয়ে গেল। এই কি সেই চঞ্চল হৃদি, যাকে সে উঠতে বসতে ধমক দেয়? নীল শাড়িতে ওকে আজ বাস্তবের কোনো পরি ছাড়া আর কোনো কিছুই মনে হচ্ছে না। শুভ্রের হৃদস্পন্দন হু হু করে বেড়ে গেল। সে পৃথিবীর সবকিছু ভুলে গিয়ে অপলক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে রইল। এদিকে হৃদি নিজের গানের জগতে ডুবে গিয়ে গেয়ে চলল, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তেই লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমের ভালোবেসে ভরবে না এই মন। গানের শেষ রেশটুকু বাতাসে মিলিয়ে যেতেই পুরো অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ল। হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। দ্রুত মাইক্রোফোনটা স্ট্যান্ডে রেখে প্রায় দৌড়ে স্টেজ থেকে নেমে এলো। বুকের ভিতরটা যেন আস্ত একটা ড্রাম সেট হয়ে বাজছে। সে ভিড় এড়িয়ে সোজা কলেজের করিডোর দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে হৃদি হাঁপাচ্ছিল। নিজের এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো আর নীল শাড়ির কুচিগুলো ঠিকঠাক করে নিল।
নিজেকে সামলে নিয়ে হৃদি যেই না বের হতে যাবে অমনি ঘটল সেই অঘটন। হঠাৎ করেই ওর বাঁ হাতে কেউ একজন লোহার মতো শক্ত কবজিতে টান দিল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই এক জোড়া শক্তশালী হাত ওকে জোরে দেওয়ালের সাথে চেপে ধরল। আতঙ্কে আর বিস্ময়ে হৃদির চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড কাটলো পিনপতন নিস্তব্ধতায়। হৃদি অনুভব করলো ওর মুখের খুব কাছে কারো তপ্ত নিঃশ্বাস পড়ছে। গায়ে সেই পরিচিত পারফিউমের ঘ্রাণটা নাকে আসতে হৃদি ধীরে ধীরে চোখ মেলল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউ নয়, স্বয়ং শুভ্র। শুভ্রর চোখে আজ সেই কড়া লেকচারারদের মতো শাসন নেই, বরং সেখানে এক অদ্ভুত ঘোর লাগা নেশাতুর দৃষ্টি। সে অপলক চোখে চেয়ে আছে হৃদির দিকে। হৃদির মনে হলো শুভ্র ওই চোখের মণিতে সে যেন ডুবে যাচ্ছে। শুভ্রর এক হাত হৃদির ঠিক পাশের দেওয়ালে শক্ত করে চেপে ধরা, আর অন্য হাত দিয়ে সে হৃদির কবজিটা মুঠোর ভিতর বন্দি করে রেখেছে। দুজনের নিঃশ্বাস একে অপরের ওপর আছড়ে পড়ছে। শুভ্র দীর্ঘশ্বাসের উত্তাপ হৃদির কপালে আর চিবুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে। শুভ্র হৃদির চোখের গভীরে এমনভাবে তাকিয়েছে যেন সে হৃদির হৃদস্পন্দনের প্রতিটা শব্দ শুনতে পাচ্ছে। হৃদি এই ঘোর লাগা দৃষ্টির সামনে অসহায় হয়ে কাঁপতে লাগলো। শুভ্র আরও একটু ঝুঁকে এলো। ওর ঠোঁট আর হৃদির কপালের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির। শুভ্র একদম নিচু খসখসে গলায় প্রশ্ন করল,